এই যে সারা দেশে আমরা ইউরিয়া সার ব্যবহার করি, সেই সারটা যে গড়াতে গড়াতে শেষ পর্যন্ত সমুদ্রে যায়, ওর মধ্যে যে নাইট্রোজেন থাকে এটা কিন্তু এখন সমুদ্রে গিয়ে ক্ষতি করছে। কিন্তু আজকে আপনাদের কথা যত গুরুত্বপূর্ণ হয়েছে, মানে আপনাদের কথা সরাসরি শোনা, এবং মিডিয়াকে আমি বলবো যে ওনাদের কথাগুলো যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমরা বুঝতে পারি। তা আজকেও আকাশের দিকেই তাকিয়ে আমি আসছিলাম যে বৃষ্টি হয় কি না, কিন্তু আপনাদের যে প্রতিদিন আকাশের দিকে তাকাতে হয় এবং সেই অনুযায়ী মাঠে যেতে পারবেন কি না, ধান কাটতে পারবেন কি না, এই কষ্টের মধ্যে আপনারা আসছেন আর কি। তো আমি সারা মানে সবাই যা বলেছেন তার প্রথমে সেগুলোর দিকে একটু নজর দিতে চাই। আমরা কিন্তু এখন দেখেন যখন নাকি কথা বলছি তখন একটা কথা বারবার চলে আসছে, স্থানীয় জাতের দেশি জাতের ধানের কথা, মানে এর বনাম উচ্চ ফলনশীল হাইব্রিড। এখন উচ্চ ফলনশীলের বিরুদ্ধে আমরা না, কিন্তু উচ্চ ফলনশীল যখন নাকি একদম অবধারিতভাবে সার না দিলে হবে না, কীটনাশক দিতে হবে। এবং এই ভাই বললেন যে এমনকি ধান এসে গেছে তখনও নাকি বলে কীটনাশক দিতে। তার মানে আমার ধানের ফলন বাড়ানোর কথা বলে কীটনাশকের ফলন বাড়িয়েছে, তারা সারের ফলন বাড়িয়েছে। এটাই মানে সমস্যা, বুঝছেন? আমরা বিজ্ঞানের বিরুদ্ধে না, আমরা তো চাই, এবং কৃষকের যে জ্ঞানের উপর নির্ভর করে দেশীয় জাতগুলো টিকেছিল সেগুলো তো আমরা, শুনেন, শুধু তো আমরা ভাত খাই না, আমরা অনেক সময় শখ করে পিঠা খাই, আমরা পোলাও খাই, খিচুড়ি খাই, কত রকম। কিন্তু এই উচ্চ ফলনশীল ধানগুলো শুধু আমাদের ভাত খাওয়ায় এবং মনে করে যে মানুষ বুঝি এটাই মানুষের জীবন, কিন্তু আসলে আমাদের তা না। আমি আরেকটা জিনিস যেটা পাভেল বলছিলেন যে ভাষা হারিয়ে যাচ্ছে, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। দেখেন, আগে হাওরের জাতের ধানের জাতের নাম কি ছিল? খইয়া বড়, টেপি, হ্যাঁ, রাতা বড়, সুন্দর সুন্দর নাম না? এখন কি হয়ে গেছে? নাম্বার 28, 29, 88, এগুলি কি কোনো নাম হতে পারে? এখন আপনাদের এখানে যারা বসে আছেন, আমরা যদি এক একজনকে 8 নম্বর কথা বলেন, এখন 9 কথা বলেন, ভালো লাগবে শুনতে? আমি খালি সবসময় এটা বলি, যখনই এই কোম্পানির হাতে এবং এভাবে উদ্ভাবনে চলে যায়, যেমন মানুষ যখন জেলখানায় যায় তখন তার নামটা প্রথমে রেজিস্ট্রি থাকে, তারপর তার পিছনে একটা নাম্বার বসে যায়। এখন আমরা আমাদের ধানকেও জেলে বন্দি করছি, তাদেরকে এখন আসল নাম হারাই ফেলছে। যখন উনি 118 কথা বলছেন, পাভেল জিজ্ঞেস করতে চাচ্ছে এটা অরিজিনাল ধান কি ছিল বলেন তো। তো এই যে আসলে তো এর কিছু মা বাবা তো আছে, প্রত্যেকটা ধান তো কোনো জিনিস, এগুলো প্রকৃতির জিনিস, আল্লাহ এগুলো যেগুলো বানায় সেগুলো তো কেউ সৃষ্টি করতে পারে না, এগুলো আল্লাহর দান। সেখানে তারা কারিগরি করে এটার থেকে ওটা নিয়ে, এটার থেকে ওটা নিয়ে কিছু করে, এটাকে ছোট বানায়, বামুন বানায়, এটাতে ফলন বেশি বানায়। কিন্তু আমি যেটা সবুজ বিপ্লবের আমার বড়, এবং এটা বোরহানও খুব সুন্দর করে বলেছেন, সেটা হলো যে সবুজ বিপ্লব যদি আসলেই, যেটা আমাদের বজলুল ভাই বলেছেন, যে বদরুল ভাই যে বলেছেন যে যদি সবুজ বিপ্লব যদি আসলেই এত ভালো হতো তাহলে এখনও কেন মানুষ না খেয়ে মরে? শুধু সবুজ বিপ্লব যে খাওয়া যে পূর্ণ করতে পারেনি তা না, সবুজ বিপ্লবের মাধ্যমে অনেক রোগ আসছে। এই যে দেখেন, আপনি কীটনাশক ব্যবহার করতেছেন, ক্যান্সারের নাম আগে শুনছিলেন হাওড়ের মানুষ কোনদিন? এখন ক্যান্সার হচ্ছে না। আপনার BR28, 29-এর ব্যাপারেও একটা গবেষণা সম্ভবত আছে যে ওটাতে মানে ডায়াবেটিসও যে হয়, ডায়াবেটিস হয়। তো এগুলোকে তো আমরা ভাত খাচ্ছি না, রোগ খাচ্ছি, গ্লাইসেমিক ইন্ডেক্স যেটাতে বেশি। তো এরকম আমরা এখন সার কীটনাশক দিয়ে এখন এটা হয়ে যাচ্ছে, আমার রোগ উৎপাদন করছে। একটা গবেষণা কয়েকদিন আগে পরে আমার খুব, যেটা মৎস্য ইয়েতে থাকার পরে যেটা জানছি আপনাদেরকে বলি, সেটা হলো যে আমাদের সমুদ্রে একটা গবেষণা হয়েছিল। আপনারা জানেন যে বাংলাদেশের সমুদ্রে 1,18,000 স্কোয়ার কিলোমিটার মানে আমাদের অঞ্চল আছে। এই সমুদ্রে কিছু জায়গা পাওয়া গেছে যেটাতে কোনো অক্সিজেন নাই, তার মানে কোনো প্রাণী
সমুদ্রের মধ্যে এরকম খোপ খোপ অনেক জায়গায় অক্সিজেন, নো অক্সিজেন জোন, অক্সিজেন মিনিমাম জোন এরকম পাওয়া গেছে। এবং এইটার একটা কারণ হিসেবে বলছে যে এই যে সারা দেশে আমরা ইউরিয়া সার ব্যবহার করি, সেই সারটা যে গড়াতে গড়াতে শেষ পর্যন্ত সমুদ্রে যায়, ওর মধ্যে যে নাইট্রোজেন থাকে এটা কিন্তু এখন সমুদ্রে গিয়ে ক্ষতি করছে, বুঝছেন? কাজে আপনি এখানে দিচ্ছেন বলে এখানেই ক্ষতি হচ্ছে তা না, এটা কিন্তু গড়িয়ে গড়িয়ে অনেক দূরে চলে যাচ্ছে এবং এটা সব কিন্তু ঘুরে ফিরে আবার আমরা মানুষের পেটেই আসছে। কারণ আমরা সমুদ্রেরও মাছ খাচ্ছি, আমরা নদীর দূষণ হয়ে গেছে, তো কোনোটাই আমার কিন্তু মানে ঠিক নাই। তো সেদিক থেকে আমি বলবো যে হাওরের যে প্রশ্নগুলো আজমান ভাই যে দাবিগুলো করেছেন, আজমান ভাইয়ের একটা কথা আমি বলবো যে উনি যা সুন্দর করে বলেছেন যে প্রকৃতিকে নষ্ট তো আল্লাহ করেনি, এমন না যে ইভেন আল্লাহ রাগ করেও যে এখন খারাপ দিচ্ছে তা না, আল্লাহ ওরকম রাগ করে না, কিন্তু মানুষ ক্ষতিটা করছে, আমাদের প্রকৃতি হাওরকে নষ্ট করছে। এবং উনি এটা কথাটা বলছেন যে এই পরিবর্তনটা জলবায়ু পরিবর্তনের জন্য মানুষই দায়ী। এবং এইটা কিন্তু তারপরে এসে দেখেন আপনাদের কথার মধ্যে কোম্পানিগুলো কিভাবে জোর করে বীজ দিয়ে যাচ্ছে, তো এটা বন্ধ করতে হবে। উনি আরেকটা বলেছেন পর্যায়ক্রমে শস্য উৎপাদন, এটাও অনেকের ক্ষেত্রে, কারণ আমরা একটা ফসলের উপর যদি শুধু নির্ভরশীল হয়ে যাই তাহলে ওটা ক্ষতি হলে সব শেষ। কিন্তু যদি আমরা অনেকভাবে মানে অন্যান্য ফসল সহ করি তাহলে হাওরের মানুষের বা কৃষকের এত কষ্ট হওয়ার কথা না। হাওর যে ভরাট হয়ে যাচ্ছে, আগে যে আমাদের মেঘালয় থেকে যে পানিটা আসতো এবং এটা ভালো ছিল, পলি আসতো, এখন আসে বালি, পলি আসে না। তো বালি যদি আসে তাহলে তো ওটা তো কিছুই করা যাচ্ছে না, উল্টা আমার এখানে ওটা আরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমি মনে করি যে বাঁধের কথা যেটা বলছেন আমরা খুবই এটাকে গুরুত্বের সাথে নেওয়া দরকার এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে বাঁধ যদি করতে হয় তাহলে স্লুইস গেট ছাড়া এটা করা যাবে না। এখন যেটা প্রশ্ন আসছে, বাদই যদি দরকার না হয় তো স্লুইস গেটেরও দরকার হতো না, কিন্তু এটাকে পর্যালোচনা করা দরকার। পানি সম্পদ মন্ত্রণালয় এটা যেন এটা মানে দেখেন এবং সেটা ইয়ে করেন। আর একটা হলো আমি একটা প্রস্তাব রাখতে চাই, আপনারা দেখেন সবাই মিলে আমরা করতে পারি কিনা। আমরা কয়েকটা মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি দিই, কারণ ওরা না আসলে নিজেরা জানে না, এবং আমি তো নিজে থেকে দেখছি, তো নিজে যদি আগ্রহ না করি যে আচ্ছা আমি ওটা জানতে চাই, তাহলে এমনি নর্মালি ফাইলে আসবে এমন কোনো কথা নেই, আপনাকে নিজের আগ্রহ নিতে হবে। তো সেদিক থেকে আমি মনে করি যে পানি সম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সড়ক মন্ত্রণালয় এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এদের সবার কাছে আমরা যার যার মতো যে কাজগুলো করার দরকার বা সবাইকে একই কথা বলেও আমরা কিন্তু স্মারকলিপি দিতে চাই, যেখানে হাওরবাসীরা মূলত স্বাক্ষর করবেন এবং হাওরবাসীদের একটা প্রতিনিধি দল, আমরা সহ যাব, কিন্তু হাওরবাসীদের একটা প্রতিনিধি দল সব মন্ত্রণালয়গুলোতে যাব। এটা কি আপনারা করতে চান? যে পরিবেশ মন্ত্রণালয় অবশ্যই থাকা দরকার, তো মানে মোটামুটি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের কাছে যাওয়া দরকার, প্রয়োজনে প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছেও যাওয়া দরকার। কারণ আমার মনে হয় যে তাদেরকে শুধু খাল কাটা বললে হবে না, আমাদের যেখানে যেখানে খনন করতে হবে, কি করতে হবে, সেগুলো কিন্তু আমাদের করে যেতে হবে। সেটা সেটা আছে আর কি। তো বাঁধের ব্যাপারটা আমি মনে করি যে খুবই সিরিয়াস ব্যাপার। নদী বিল খনন করার ব্যাপার যেটা আসছে, এটা খুব জরুরিভাবে আমাদেরকে বলতে হবে। আর একজন প্রশ্ন করেছিলেন মার্কিন চুক্তির ব্যাপারে, আমি একটা জিনিস আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, যদিও নির্বাচনের 3 দিন আগে 9 ফেব্রুয়ারি চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল, তাই অন্তর্বর্তীকালীন সরকারের কথা আসছে, কিন্তু এখন এটা পরিষ্কার জানা গেছে এবং এটা বোঝাও যাচ্ছে যে বিএনপি এবং জামাতে ইসলাম এবং বিরোধী দলেও যারা আছেন তাদের সাথে কিন্তু অন্তর্বর্তী সরকার এটা আলোচনা করেছিল এবং সে কারণেই তারা কিন্তু এখন এটার বিরুদ্ধে কোনো অবস্থান নিচ্ছেন না। তবে আমি মনে করি যদি কৃষিতে আসলে মানে ক্ষতিগুলো যেগুলো আমরা সম্ভাবনা দেখছি, এই চুক্তিতে
দুটা ধারা আছে খুব গুরুত্বপূর্ণ। একটা ধারা অনুযায়ী আপনি এটাকে কিছু মডিফাই করতে পারবেন, কোনো জিনিস যদি বদলাতে চান সেটা করতে পারি। আরেকটা হলো আমরা চুক্তিটা বাতিলও করতে পারি, যেটা এখন 60 দিনে এখন তো মানে সেটা দেখে তাই সেজন্য তারা দিচ্ছে যেন আমরা তাড়াতাড়ি এটা করি। তো একটা দাবি আপনাদের তোলা উচিত যে এটা সংসদে অবশ্যই উত্থাপন করতে হবে, সংসদে তুলে জনগণের সম্মতি নিয়ে যেন এটা করে। আমি আর কিছু বলবো না। আমি মনে করি যে আমরা একটা মিটিং, বাবিল পার্থক্য আমি বলছি যে আমরা হাওড়ে গিয়ে আরেকটা মিটিং করব, আর একটু আপনাদের অবস্থাটা ভালো হোক, আপনারা ধান কাটা আপনারা একটু ফ্রি হন, কোন সময় করলে ভালো হবে জানি না, কিন্তু আমরা এখন হাওড়ে গিয়ে আমরা আপনাদেরকে নিয়ে মিটিং করব, আর আপনারাও এখানে নীতি নির্ধারকদের সাথে স্মারকলিপি দেবেন।